নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, মানসী তুমি। আজ থাকলো দ্বিতীয় পর্ব। ঘুমটা হঠাৎ ভেঙে গেল সুকুমারের। অন্ধকার ঘর। আজকাল কেন জানে সুকুমারের কিছুতেই ঘুম আসতে চায় না। কয়েক রাত্রি পরপর সুকুমার ক্যাম্পোজ খেয়েছে, কিন্তু তবু ঘুম আসেনি চোখে। রাত্রে কখনো সুকুমার ঘরের দরজায় অর্গল দিয়ে শোয় না। অনেককালের অভ্যাস তার। ঘরের জানালা দরজা সব খোলাই থাকে, তার দরজাটা ভেজানো থাকে মাত্র। আজ বোধ হয় অনেকদিন পরে সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা মৃদু শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই সে দেখতে পেল আবছায়া অবগুণ্ঠনবতী এক নারী মূর্তি তার শয্যার অল্প দূরে দাঁড়িয়ে। কে কে? সুকুমার ততক্ষণে উঠে বসেছে। আমি। চিনতে পারছো না সুকুমার? আমি মানসী। মানসী? কি ভয় পেলে নাকি? মানসী মৃদু হাসল। হাসিটা যেন ঘরের বাতাসে মৃদু একটা কম্পন জাগায়। সুকুমারের কণ্ঠে কোনো শব্দ নেই। সে বোবা, সে পাথর। ভাবছো বোধ করি মানসীর ভূত। আমি ভূত নই সুকুমার। তুমি তুমি বেঁচে আছো মানসী? তাই তো মনে হচ্ছে। উঠো না, আমার কাছে আসবার বা আমাকে স্পর্শ করবার চেষ্টা করো না। মানসী, তুমি সমুদ্রের জলে ডুবে তোমার মৃত্যু হয়নি? না, ভুলে গেলে কেন? আমি সাঁতার জানতাম। অনেক দূরে ঢেউয়ে ভেসে গিয়েছিলাম বটে, কিছু নোনা জল পেটে ঢুকেছিল, তাই বেঁচে গেলাম শেষ পর্যন্ত, খানিকটা বমি করে। বমির সঙ্গেই বোধহয় বিষটা বের হয়ে গিয়েছিল। নইলে হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠেছিল কেন? হাত পা সব শিথিল হয়ে এসেছিল কেন? বিষ? কি বলছো তুমি মানসী? একটা কথার সত্য জবাব দেবে সুকুমার? সেদিন দুপুরে আমার লেমন স্কোয়াশের শরবতের মধ্যে কে বিষ দিয়েছিল? তোমার তো সেটা না জানার কথা নয়, তবে এও যেন আমি ঠিক জানতে পারবো কে সেদিন লেমন স্কোয়াশের সঙ্গে আমায় বিষ দিয়েছিল। আচ্ছা চলি, আবার আসবো। আর দোহাই, আমাকে অনুসরণ করো না। মানসী, শোনো শোনো, যেও না মানসী! সুকুমার চেঁচিয়ে ওঠে, নিজের অজ্ঞাতেই বুঝি। মানসী তখন অদৃশ্য হয়েছে ঘর থেকে। শয্যা থেকে উঠে দরজা পর্যন্ত যেতে যেতে মানসীকে আর দেখতে পেল না সুকুমার। সামনের বারান্দাটা অন্ধকার, শূন্য, খাঁ খাঁ করছে। একদিকে ছাদে উঠবার সিঁড়ি, সিঁড়িটা উঠবার দিকে ছাদে গিয়ে মিশেছে। নিচের দিকে একতলার ছাদ শেষ হয়েছে, প্রকাণ্ড ছাদ, তারপর নিচের তলা। সর্বত্র ঘুরে দেখল সুকুমার, মানসী কোথাও নেই। সুকুমারের একবার মনে হয়, তবে কি সবটাই একটা স্বপ্ন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে উঠে এসেছে, হয়তো তাই। নচেত মানসী কোথা থেকে আসবে? আজ প্রায় 2 বছর হলো মানসী মারা গেছে পুরীতে সমুদ্রে স্নান করতে গিয়ে। সুকুমার আবার নিজের ঘরে ফিরে এলো, কিন্তু বাকি রাতটা সে আর ঘুমাতে পারল না। সুকুমার মানসীর সেই ডায়েরির কথা ভোলেনি। মানুষের মৃত্যুর পর সে ওদের ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু কোথাও তার ডায়েরি পায়নি। তার মনে হয়েছে ডায়েরিটা হয়তো মানসী পুরীতে সঙ্গে করেই নিয়ে গিয়েছিল, আর মানুষের মৃত্যুর পর হয়তো
শরদিন্দু সেই ডায়েরিটা নষ্ট করে ফেলেছে। ডায়েরিতে কি লিখেছিল মানসী, সেটা সুকুমার অনায়াসেই অনুমান করে নিতে পারে। সুকুমারকে কেন্দ্র করে শরদিন্দুর মনের মধ্যে যে একটা সন্দেহ ঘনীভূত হয়ে উঠেছিল বিবাহের পর থেকেই, সেটাই বোধহয় লেখা ছিল। তবে এটা ঠিকই, মানসীর জলে ডুবে মৃত্যুর ব্যাপারটা সহজ ভেবে সে মেনে নিতে পারেনি। আর মেনে নিতে পারেনি বলেই মানুষের মৃত্যুর দিন কুড়ি পর সুকুমার পুরীতে গিয়েছিল। যে হোটেলে ওরা 7-8 দিন ছিল, সেই হোটেলে ও নানাভাবে অনুসন্ধান করেছে 4-5 দিন ধরে। এবং মোটামুটি যে সংবাদ সে সংগ্রহ করতে পেরেছে সেটা হচ্ছে, দুপুরে সাগরে স্নান করতে নেমে সাঁতার দিয়ে অনেকটা দূরে চলে যায় মানসী। শরদিন্দুর ডাকাডাকি করা সত্ত্বেও সে ফেরেনি। শেষটাই সমুদ্রের জলে অদৃশ্য হয়ে যায় মানসী। পুলিশের লোক ও নলিয়ারা অনেক অনুসন্ধান করেছে মানসীর, কিন্তু মানসীর চিহ্ন মাত্র খোঁজ পাওয়া যায়নি। তার মৃতদেহেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছিল মৃতদেহটা ভাসতে ভাসতে অনেক দূরে চলে গেছে। পরেশ নন্দীর সঙ্গেও একদিন মানসীর মৃত্যু সম্পর্কে কথা হয়েছিল সুকুমারের। পরেশ নন্দী স্পষ্টই বলেছিলেন, আমি বিশ্বাস করি না সুকুমার, মানসীর জলে ডুবে মৃত্যু হয়েছে। ওটা একটা মিথ্যা রটনা মাত্র। কেন বিশ্বাস করেন না পরেশবাবু? সুকুমার বলেছে। একটা কথা ভুলো না সুকুমার, মেয়ে আমার সাঁতারের চ্যাম্পিয়ন ছিল। চ্যাম্পিয়ন সাঁতারুরাও তো জলে ডুবেছে, এমন নজির আছে। আছে কি নেই তর্ক তুলতে চাই না, তবে আমি যেমন করে হোক মানসীর রহস্যটা খুঁজে বের করব। আমার জ্যোতিষী বন্ধু বঙ্কিমনারায়ণ চক্রবর্তীও তার কোষ্ঠী দেখে বলেছেন, ওই বয়সে মানুষের মৃত্যুযোগ ছিল না, সে মরতে পারে না। আর কোনো দুর্ঘটনায়ও তার মৃত্যুযোগ ছিল না কোষ্ঠীতে। পরের দিন সুকুমার যখন ফ্যাক্টরিতে তার অফিস ঘরে বসে কাজ করছে, পরেশ নন্দী এলেন। সুকুমার, কাল বিকেলের দিকে একবার আমাদের বাড়ি আসতে পারো? কেন পারবো না, কিন্তু কেন বলুন তো? এক ভদ্রলোক তোমাকে কিছু প্রশ্ন করতে চান। ভদ্রলোক কে? কিরিটি রায়ের নাম শুনেছ? শুনেছি। তা তিনি হঠাৎ আমাকে কি প্রশ্ন করতে চান? কথাটা তাহলে তোমাকে খুলেই বলি সুকুমার। পরেশ নন্দী বললেন, মানু যে জলে ডুবে মারা গিয়েছে সে কথাটা যে আমার মন মেনে নিতে পারেনি, সে কথা তো তোমাকে আমি আগেই বলেছি। কিন্তু ভেবে ভেবেও আমি কোনো কুল কিনারা পাইনি এতদিন। ভেবেছি কেবল একটা কিছু করতে হবে, কিন্তু কি করব? ভাবতে ভাবতেই হঠাৎ একদিন আমার কিরিটি রায়ের কথা মনে পড়ল। হ্যাঁ, ওই একটিমাত্র মানুষ যিনি হয়তো আমাকে সাহায্য করতে পারেন। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম তার কাছে, অন্যায় করলাম সাহায্য করবার জন্য। তিনি তাহলে মানুষের মৃত্যুর ব্যাপারটা, হ্যাঁ, মৃত্যুর মধ্যে রহস্য যদি কিছু থেকে থাকে তবে সেটা জানবার চেষ্টা করবেন বলে আমায় কথা দিয়েছেন। আজ সকালে তিনি আমায় তার বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। তাঁরও বিশ্বাস মানুর মৃত্যুটা স্বাভাবিক নয়, মানুকে হত্যা করা হয়েছে। কি বলছেন আপনি? কে তাকে হত্যা করবে, আর কেনই বা করবে? কেন তাকে হত্যা করা হয়েছে আমি জানি না, তবে কে হত্যা করেছে তা বোধহয় অনুমান করতে পেরেছি সুকুমার। তোমার ওই ভাই। না না, এ অসম্ভব, এ হতেই পারে না। ভুলে যাচ্ছেন আপনি পরেশবাবু, মানসীকে সে বিয়ে করেছিল। মানসী তার স্ত্রী, মানসীকে দাদা ভালোবাসতো। আমি প্রমাণ দেব সে মানুকে ভালোবাসতো না, আর সে কথাটা তোমারও অজানা ছিল না। আমি আমি কিছু জানি না, সুকুমার বললে। কারো কিছু জানবার দরকার নেই, তুমি শুধু কিরিটি রায় যা জিজ্ঞাসা করবেন তার জবাব দিও। এতদিন পর মানসীর ব্যাপারটা আবার খুঁচিয়ে তুললে হয়তো কারোরই ভালো হবে না। ভুলে যাবেন না, আপনিও নিষ্কৃতি পাবেন না। আমি, হ্যাঁ, মানুষই অন্য একজনকে ভালোবাসতো জেনে শুনেও আপনি আপনার স্বার্থের হাঁড়ি কাঠে নিজের সন্তানকে বলি দিয়েছেন। বাপ হয়ে মেয়ের মুখের দিকে তাকাননি। যে মতটা তার সেদিন আপনি আদায় করেছিলেন সেটা তার সত্যিকারের মত নয়। নিজের বাপের কথা ভেবেই সন্তানের আত্মবলি মাত্র। তাছাড়া আরও একটা কথা ভুলে যাবেন না, শরদিন্দুর অনেক টাকা আছে,
টাকার খেলায় শেষ পর্যন্ত হয়তো আপনি হেরে যাবেন। আমার অনুরোধ, এসব আপনি করতে যাবেন না। পাস্ট ইজ পাস্ট। অতীতকে আজ আর বর্তমানে টেনে এনে কারো কোনো লাভ হবে না। আমার মেয়ের হত্যার প্রতিশোধ আমি নেবই সুকুমার। আমি আমি আপনাকে কি সাহায্য করতে পারি? মানসিক তুমি দীর্ঘদিনের বন্ধু। শুধু বন্ধুই নয়, মানুষ বিয়ের পর যে বাড়িতে গিয়েছিল সেই বাড়িতে তুমিও ছিলে। সর্বক্ষণ তাকে দেখার সুযোগ পেয়েছ। তুমি হয়তো এমন অনেক কথাই জানো যা আমি জানি না বা আর কেউ জানে না। কিরিটিবাবু হয়তো এমন অনেক কিছু জানতে চাইবেন যা আমি জানি না তুমি জানো। আপনি বাড়ি যান পরেশবাবু। শরদিন্দুদা আজ কারখানায় এখনো আসেনি, তবে যে কোনো মুহূর্তে আসতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তার সঙ্গেও হয়তো রায়মশাই দেখা করতে চাইবেন। আচ্ছা, চলি। পরেশ নন্দী অতঃপর বিদায় নিলেন। পরেশ নন্দী চলে গিয়েছেন অনেকক্ষণ। সুকুমার তার চেয়ারটার উপরে চুপচাপ বসেছিল। গতরাত্রির ব্যাপারটাই আবার সুকুমারের মনে উদয় হয়। কাল রাত্রে যা ঘটে গিয়েছে সেটা কি আগাগোড়াই একটা স্বপ্ন, না নিষ্ঠুর সত্য? সত্যি সত্যই যদি মানসী গতরাত্রে ওদের বাড়িতে এসে থাকে, তবে সে এসেছিল প্রথমে খিড়কির দরজাপথে বাড়ির পশ্চাতে বাগানে, তারপর মেথরদের যাতায়াতের ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে দোতলায় উঠেছিল, সেখান থেকে 3 তলায়, এবং সেই পথ দিয়েই আবার ফিরে গিয়েছে। বাড়িটা অনেক দিনের পুরানো। পশ্চাৎ দিকে অনেকখানি জায়গা জুড়ে একটা বাগানের মতো আছে। একসময় ওই জায়গায় নানা ফল ফুলের গাছ ছিল। পরবর্তীকালে যত্নের অভাবে সব নষ্ট হয়ে গিয়েছে। এখন ঘন আগাছায় ভরা। ওই বাগানের সীমানা প্রাচীরের পাশে একটা ফ্যাক্টরি, তারপরে খানিকটা খোলা মাঠ, আরও ওদিকে বজবজ যাবার রেল লাইন। রাত্রের দিকে মোটামুটি ওই জায়গাটা নির্জনই থাকে। চৈত্রের শেষ। কদিন থেকেই প্রচণ্ড গরম পড়েছে এ শহরে। অফিসের এয়ার কন্ডিশন করা কামরায় বসে সেটা বোঝবার উপায় নেই। দেয়াল ঘড়ির দিকে তাকালো সুকুমার। 6টা বেজে গিয়েছে। গ্রীষ্মের দীর্ঘ মন্থর বেলাও পড়ে এসেছে। সুকুমার ভারী পর্দা ঝোলানো কাঁচের জানলার সামনে এসে দাঁড়ালো। পর্দায় সরিয়ে বাইরের দিকে তাকালো। আকাশে ঘন কালো মেঘ করেছে, হয়তো কালবৈশাখী উঠবে। ঘরের টেলিফোনটা বেজে উঠল। সুকুমার ফোনের রিসিভারটা তুলে নিল। সুকুমার বলছি। আমি শরদিন্দু। কি ব্যাপার দাদা, তুমি আজ অফিসে এলে না? কতগুলো জরুরি কাজ ছিল। আর শোনো, আমি আজ রাত্রের পুরী এক্সপ্রেসে পুরী যাচ্ছি। পুরী যাচ্ছ হঠাৎ? না, মানে একটু ঘুরে আসবো, এই আর কি। ভালো লাগছে না। তা ফিরছো কবে? দেখি, কিছু ঠিক নেই। জগৎবাবুকে বলে দিয়েছি আমার কাজগুলো, মানে কাগজপত্রগুলো তোর কাছেই নিয়ে যেতে। তাকে যা পরামর্শ দেওয়ার দিস। কথাগুলো বলেই শরদিন্দু বোধহয় ফোনটা নামিয়ে রাখলো। তার দিক থেকে আর কোনো সাড়া পাওয়া গেল না। সুকুমার জানত না গত রাত্রের অনুরূপ একটা ঘটনা দিন 2 আগে ঘটে গিয়েছে শরদিন্দুকে কেন্দ্র করেও। রাত্রে শরদিন্দুর বড় একটা ঘুম হয় না। মধ্যরাত্রি পর্যন্ত সে বসে বসে মদ্যপান করে, তারপর একসময় শয্যায় এলিয়ে দেয় দেহটা। তখনও চোখে ঘুম আসে না। একটা আচ্ছন্ন ভাব, নেশার ঘোর মাত্র, ঘুম নয়। তখন বোধহয় রাত্রি 12টা হবে, কি কিছু বেশি। হঠাৎ ঘরের মধ্যে ফোনটা বেজে উঠল। এই রাত্রে আবার কে ফোন করে? বিরক্তির সঙ্গে শরদিন্দু ফোনের রিসিভারটা তুলে নেয়। হ্যালো। অপর প্রান্তে নারী কণ্ঠ। কে? উঠে বসে শরদিন্দু। গলা শুনে চিনতে পারছো না? আমি মানসী। অকস্মাৎ যেন একটা শক খায় শরদিন্দু। তার মদের নেশা যেন ছুটে যায়। মানসী, তো তুমি? ভাবছো বোধহয় মরা মানুষ আবার ফোন করে কি করে, তাই না? বুঝতেই পারছো আমি মরিনি সেদিন সমুদ্রের জলে ডুবে। কি হলো, একেবারে যে চুপ করে গেলে? বিশ্বাস হচ্ছে না বুঝি কথাটা?
শরদিন্দু ফোনের রিসিভারটা হাতে প্রস্তর মূর্তির মতো বসে তখন। বিশ্বাস করতে পারছো না কথাটা, তাই না? কিন্তু সত্যি আমি মরিনি। 2 বছর আগে যাকে বিষ। বিষ? হ্যাঁ, বিষ। কিন্তু কেন বিষ দিয়েছিলে বলতে পারো? আমাকে তুমি সন্দেহ করেছিলে, তাই না? তোমার সন্দেহ হয়েছিল আমি সুকুমারের সঙ্গে। না না মানসী, তুমি কোথা থেকে কথা বলছো? তুমি যেখানেই থাকো চলে এসো। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো তা আমার পক্ষে সম্ভব নয় শরদিন্দু। 2 বছর আগে যার মৃত্যু হয়েছে, আজ যদি সে আবার ফিরে আসে, অনেক জটিলতার সৃষ্টি হবে, অনেক প্রশ্ন সামনে এসে দাঁড়াবে তোমার শরদিন্দু। তবু তুমি ফিরে এসো মনি। বললাম তো তার সম্ভব নয়। কিন্তু বলতে পারো শরদিন্দু, কেন তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে? কি বলছো তুমি? ঠিকই বলছি, মনে করে দেখো, আমার লেমন স্কোয়াশের গ্লাসে সেদিন বিষ মেশানো ছিল। না না, আর সত্যি যদি লেমন স্কোয়াশের গ্লাসে বিষ মেশানো হয়েও থাকে, সে আমি মেশাইনি। বিষাক্ত সেই লেমন স্কোয়াশ খাবার পরেই আমি যখন সমুদ্রে স্নানে যাচ্ছি, তুমি বারণ করনি। কিন্তু কি দুর্দৈব দেখো, আমি মরলাম না, সমুদ্রের তলায় তলিয়েও গেলাম না। তুমি কেমন করে জানবে বলো যে নিশ্চিত মৃত্যুর মধ্যে থেকেও আমি বেঁচে ফিরে আসতে পারি? তাই আবার বিয়ে করলে আর একজনকে। মানসী শোনো, সব তোমাকে আমি খুলে বলবো। তুমি এসো, নিজে না আসো, তুমি কোথায় আছো বলো, এক্ষুনি আমি গাড়ি নিয়ে সেখানে যাব। ধন্যবাদ, তার কোনো প্রয়োজন নেই। তবে এও যেন, কে আমাকে মারতে চেয়েছিল সেদিন, তা একদিন না একদিন আমি জানতে পারবই। আমি প্রতিশোধ নেব মানসী। কিন্তু শরদিন্দু সে ডাকের কোনো সাড়া এলো না। অন্য প্রান্ত তখন নীরব। একসময় অপেক্ষা করে করে ফোনের রিসিভার নামিয়ে রাখলো শরদিন্দু। এইমাত্র যা সে শুনল, তা কি সত্যি? এও কি সম্ভব? শরদিন্দুর মনে হয় সত্যিই কি মানসী আজও বেঁচে আছে। তাই তাই হয়তো এত অনুসন্ধান করেও মানসীর মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই মুহূর্তে একটা অদ্ভুত কথা মনে হয় শরদিন্দুর। তবে কি রিনাও দীঘার সমুদ্রে ডুবে মারা যায়নি? সেও আজও বেঁচে আছে মানুষের মতোই। সেও কি একদিন এমনি কোনো এক রাত্রে ফোন করে বলবে, শরদিন্দু আমি মরিনি? কথাটা যত ভাবে শরদিন্দু, ততই যেন একটা অস্থিরতা বাড়তে থাকে। অস্থির অশান্ত শরদিন্দু ঘরের মধ্যে পাইচারি করতে থাকে। তারপর অনেক ভেবেই শরদিন্দু স্থির করে আবার সে পুরী যাবে। আবার সে নতুন করে মানুষের অনুসন্ধান করবে পুরীতে। যে হোটেলে সেবার সে গিয়ে উঠেছিল মানসীকে নিয়ে, এবারও সেই হোটেলেই উঠবে। মানসী আজও বেঁচে আছে, শরদিন্দুর কেমন যেন ধারণা হয়। কিন্তু মানসী তো মিথ্যা বলেনি। মনের মধ্যে তার একটা হত্যা লিপ্সা সত্যিই জেগেছিল। বিশ্বাসঘাতিনী স্ত্রীকে কি সত্যিই মনে মনে সে হত্যা করতে চায়নি? যেদিন সমুদ্রের জলে ডুবে যায়, তার আগের দিন রাত্রেই তো সামান্য কি একটা তুচ্ছ কথা কাটাকাটির পর সেই সকাল থেকেই শরদিন্দু কথা বন্ধ করেছিল মানুষের সঙ্গে। বাইরে অন্ধকার রাত্রি তখন। খোলা জানালা পথে সাগরের হাওয়া আসছে, আর সেই সঙ্গে একটানা সমুদ্রের গুম গুম গর্জন। একটা হিংস্র দৈত্য যেন অন্ধকারে কেবলই ফুঁসছে। সামনে টেবিলের উপরে ড্রিঙ্কের গ্লাস। সেই সন্ধ্যা থেকে ড্রিঙ্ক করে চলেছে শরদিন্দু। সামনে মুখোমুখি কিছুটা তফাতে একটা বেতের চেয়ারে বসে মানসী। আর খেও না শরদিন্দু, মানসী বললে। রক্তবর্ণ দুটো চোখ তুলে তাকালো শরদিন্দু। তারপরে যেন চাপা গলায় হিসিস করে উঠল শরদিন্দু, শাট আপ! আমি তোমার মনের দ্বন্দ্ব জানি শরদিন্দু, কিন্তু তুমি বিশ্বাস করো, তুমি যা ভেবে কষ্ট পাচ্ছ তা সত্য নয়। সত্য নয়? বিয়ের আগে সুকুমারের সঙ্গে তোমার? বলেছি তো, আমাদের পরিচয় ছিল, ঘনিষ্ঠতাও ছিল, আর হয়তো তাকে ভালোও বেসেছিলাম আমি। কিন্তু চুপ চুপ, একটা সৈরিনী, আমার উঁচু গলা করে সাফাই গাইছিস তুই? মর মর, মরে আমায় নিষ্কৃতি দে। আমি কি বুঝতে পারছি না? বুঝতে পারছি, মানসী বললে। তোমার হাতেই একদিন আমায় মরতে হবে। হ্যাঁ, তোকে তোকে আমি।
হত্যা করবে তো? বেশ, তাই করো, এই যন্ত্রণার অবসান হোক। মানসীর দু চোখের দৃষ্টিতে সেদিন কোনো ভয়ই ছিল না। সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই ছিল। মানসী উঠে এসে শরদিন্দুর গলাটা দুহাতে জড়িয়ে ধরে বললে, পারবে, পারবে আমায় মারতে? কই, মারো, মারো না। কি হলো শরদিন্দুর? সে মানসীকে দুহাতে বুকের উপর টেনে নিয়েছিল। তোমাকে বিশ্বাস করানো যাবে না শরদিন্দু, কিন্তু এটা তুমি কেন বোঝো না? সত্যি যদি সুকুমারের প্রতি আমার ভালোবাসা তেমনই থাকতো, তাহলে তোমার সঙ্গে বিবাহে কি আমি মত দিতাম? মানসী, তুমি কি জানতে না যে সুকুমার আমার ভাই? একই বাড়িতে থাকে সে। না, বউ ভাতের রাত্রে প্রথম জানতে পারলাম। সুকুমার তোমাকে কোনোদিন কিছু বলেনি? না, বাড়ির কথা সে কোনোদিন আমায় কিচ্ছু বলেনি। আমায় কেবল বলেছে সে পরভৃত, অন্যের আশ্রয়ে জীবনযাপন করে। দেখো, আমার কি মনে হয় জানো, ও বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। সুকুমারকে আমি ছাড়তে পারবো না, কোনোদিনই না। না না, তাকে আমি কোনোদিনই ছাড়তে পারবো না। হঠাৎ শরদিন্দু বললে, সে যত বড় অপরাধী করুক না কেন। ছাড়তে পারলে বোধহয় ভালোই করতে শরদিন্দু। সুকুমার পরেশ নন্দীর অনুরোধটা শেষ পর্যন্ত ঠেলতে পারেনি। তবে পরেশ নন্দীর গৃহে সে যায়নি। পরের দিনই সে এসেছিল কিরিটির গৃহে, নিজে শতপ্রবৃত্ত হয়ে। বেলা তখন 9:10 হবে। কিরিটি সদ্য শেষ করা কফির কাপটা টেবিলের উপরে নামিয়ে রেখেছে। শ্রীমান জঙ্গলি এসে ঘরে ঢুকল। বাবু, একজন ভদ্রলোক দেখা করতে চান। কোথা থেকে আসছে, কি নাম, কিছু বলেছে? না, সেই সব কথা তো কিছু বলেনি, কেবল বললেন নাম সুকুমার মিত্র। কিরিটি মৃদু হেসে বললে, যা, এই ঘরে পাঠিয়ে দে। জঙ্গলি বেরিয়ে গেল। সুকুমার এসে ঘরে প্রবেশ করল। আসুন, বসুন সুকুমার বাবু, কিরিটি বললে। আপনি পরেশবাবুকে বলেছিলেন? হ্যাঁ, মানসীর ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাই সুকুমার বাবু, তাই আপনাকে আসতে বলেছিলাম। আপনি তো তাকে অনেক দিন থেকেই, মানে তার বিয়ের আগে থাকতেই চিনতেন। আপনাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। আচ্ছা, আপনার কি মনে হয় মানসী দেবী সমুদ্রে ডুবে মারা গেছেন? না, আমি বিশ্বাস করি না, শান্ত গলায় সুকুমার বললে। কিন্তু কেন? মানসী ভালো সাঁতার জানতো বলে কি? না, ঠিক তা নয়, তবে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না ব্যাপারটা কিরিটিবাবু। আচ্ছা সুকুমার বাবু, আপনি তো মানসীকে ভালোবাসতেন, তাই না? মানসীও কি? আগে মনে হয়েছে সেও বুঝি আমাকে ভালোবাসে, কিন্তু পরে মনে হয়েছে না। কারণ তাই যদি হতো তাহলে সে শরদিন্দুকে বিবাহ করতো না। বিবাহটা সম্পূর্ণ তার বাপের কথা ভেবেই হয়তো, মানে তিনি শেষ পর্যন্ত সম্মত হয়েছিলেন বিবাহে। না, আমার মনে হয় সম্পত্তি আর ঐশ্বর্যের প্রতি তার মনের মধ্যে একটা লোভ ছিল, আর সে কারণেই সে মত দিয়েছিল ওই বিবাহে। আপনি তাহলে মানুষের মৃত্যু সংবাদে খুশি হয়েছিলেন বলুন? না না, তা নয়। আমার কিন্তু ধারণা সুকুমার বাবু, আপনি খুশি হয়েছিলেন, আর তাই মানুষের মৃত্যুর ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকলেও সেটা আপনি যাচাই করে নিতে চাননি। কিরটির মনে হয় সুকুমার যেন কেমন বিব্রত বোধ করছে। যাক গে সে কথা। শরদিন্দু বাবু কি জানতে পেরেছিলেন আপনাদের উভয়ের মধ্যে একদা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল? মনে হয় জানতে পেরেছিল। তাই যদি হয় তো? কিরটি বললে। শরদিন্দু বাবু সব কথা জানার পর কিভাবে ব্যাপারটা গ্রহণ করেছিলেন সে সম্পর্কে জানেন কিছু? কিংবা মানসীর মুখ থেকে কখনো কিছু শুনেছেন? না, বরং মনে হয়েছে ব্যাপারটায় মানসী কোনো গুরুত্বই দিত না। তাহলেও মধ্যে মধ্যে অশান্তির সৃষ্টি করতো দাদা, সেটা বুঝতে পারতাম। কিছু মনে করবেন না সুকুমার বাবু, একটা কথা, আপনি ওদের বিবাহের পর শরদিন্দু বাবুর বাড়ি ছেড়ে চলে গেলেন না কেন? চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু মানসী আমাকে যেতে দেয়নি। তাছাড়া শরদিন্দুদাও বোধহয় যেতে দিতেন না। কিরিটি বললে, কিন্তু পরের বিপর্যয়টা বোধহয় তাতে এড়ানো যেত। আপনি কি বলতে চান তাহলে ওই দুর্ঘটনার জন্য আমিই দায়ী?
সবটুকু দায়িত্বই আপনার ঘাড়ে আমি চাপাচ্ছি না সুকুমারবাবু, তবে আপনিও কিছুটা দায়ী বই কি। কিন্তু আমি বিশ্বাস করি না মানুষের মৃত্যু হয়েছে। তার মানে আপনার ধারণা মানুষই এখনো বেঁচে আছেন? তাই যদি হয় তাহলে অন্য দিকটাও নিশ্চয়ই ভেবেছেন। মানে মানুষই তাহলে কোথায়? হয়তো কোথাও না কোথাও সে আছে, কিন্তু কেন? কেন তিনি অজ্ঞাতবাসে থাকবেন? কি কারণ থাকতে পারে তা জানি না। আমার যা মধ্যে মধ্যে মনে হয় তাই আপনাকে আমি বলেছি কিরিটিবাবু। তার মানে কি এমন হতে পারে যে তিনি বিশেষ একটি সুযোগের অপেক্ষায় আছেন, যা এলেই তিনি আত্মপ্রকাশ করবেন? কি জানি, ঠিক বলতে পারবো না। সুকুমার যেন কেমন অসহায়ভাবে কিরিটির মুখের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা সুকুমার বাবু, আমি একবার আপনার দাদার সঙ্গে কথা বলতে চাই, আপনি ব্যবস্থা করতে পারেন? কেন পারবো না? কিন্তু দাদা তো কলকাতায় নেই। কলকাতায় নেই? কোথায় গিয়েছেন? পুরী। পুরী? কবে? গত পরশু রাতের এক্সপ্রেসে। তা হঠাৎ তিনি পুরী গেলেন কেন? ঠিক বলতে পারবো না। ঠিক আছে, তিনি ফিরে আসুন, তারপর তাকে মিট করা যাবে। আচ্ছা, শরদিন্দুবাবুর দ্বিতীয় স্ত্রীরও শুনেছি দীঘার সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে আকস্মিকভাবে। তার মৃত্যুটা কি আপনার একটা স্বাভাবিক দুর্ঘটনা বলে মনে হয়, নাকি কোনো পূর্ব পরিকল্পিত ব্যাপার? তার মানে কি বলতে চান আপনি? মানে বলতে চাই, মানসিক যে কারণে মৃত্যুর প্রয়োজন হয়েছিল ঠিক তেমনি কোনো কারণেই তার মৃত্যুটাও ঘটেছে কিনা। মনে হচ্ছে আপনি বলতে চাইছেন দুটো ঘটনার কোনোটাই দুর্ঘটনা নয়, দুটোই পূর্ব পরিকল্পিত। হ্যাঁ সুকুমার বাবু, আমার তাই মনে হয়। দুটো ব্যাপারের মধ্যেই অ্যাটেম্পট অফ মার্ডার ছিল। কিন্তু কেন? কেন তাদের হত্যা করা হবে? আর কি উদ্দেশ্যেই বা হত্যা করা হবে? উদ্দেশ্য বা মোটিভটা জানতে পারা গেলেই তো সব জানা গেল। একটা কথা ভেবে দেখুন সুকুমার বাবু, দুজনেরই মৃত্যু হয়েছে সমুদ্রে ডুবে, এবং দুটো ঘটনারই একমাত্র প্রত্যক্ষ সাক্ষী তাদের স্বামী শরদিন্দুবাবু। ঘটনাস্থলে আর কেউ থাকলেও তার অস্তিত্ব এখনো অন্ধকারে। যাই হোক, আপাতত আপনাকে আমার আর কিছু জিজ্ঞাসা নেই, তবে আপনার সক্রিয় সহযোগিতা কিন্তু আমি সর্বদাই আশা রাখব। আমি তাহলে এখন উঠি। আসুন, শরদিন্দুবাবু ফিরে এলে যেন জানতে পারি। হ্যাঁ, জানাবো। সুকুমার বিদায় নিল। শরদিন্দু পুরীতে ছুটে এসেছিল তার সন্দেহের নিরসন করতেই। সে রাত্রে ফোনে মানসী কথা বলবার পর থেকেই শরদিন্দু যেন কিছুই আর ভাবতে পারছিল না। মানসী তাহলে আজও বেঁচে আছে, সমুদ্রের জলে ডুবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়নি। কিন্তু বেঁচেই যদি আছে, তা এতদিন সে চুপ করেছিল কেন? মানসী অভিযোগ জানালো তাকে নাকি বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা হয়েছিল। তার লেমন স্কোয়াশের গ্লাসে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। কখন কে তার লেমন স্কোয়াশের গ্লাসে বিষ মেশালো? সে তো বিষ মেশায়নি। হ্যাঁ, সে অস্বীকার করবে না। মানুষের প্রতি একটা ঘৃণা ও তিক্ততা তার মনের মধ্যে জমে উঠেছিল। এমনকি মনে মনে মানুষের মৃত্যু কামনাও সে করেছে। কত সময় ভেবেছেও মনে মনে মানুষকে সে হত্যা করবে, কিন্তু পারেনি। মানুষের মুখের দিকে তাকালেই তার সমস্ত ইচ্ছা কোথায় তলিয়ে গিয়েছে। কটা দিন হোটেল থেকে শরদিন্দু তন্ন তন্ন করে অনুসন্ধান করলো মানুষের, কিন্তু কোনো সংবাদই সংগ্রহ করতে পারল না। এদিকে কিরিটি আর কৃষ্ণাও পুরীতে এসেছিল। ১.৫ বৎসর আগেকার ঘটনা, হয়তো কোনো সূত্রই মিলবে না। তবু কিরিটি সরেজমিনে তদন্ত করবার লোভ সম্বরণ করতে পারেনি। কিরিটিও ওই একই হোটেলে উঠেছিল, যে হোটেলে শরদিন্দু এসে উঠেছিল। শরদিন্দু ছিল সেই পূর্বেকার ২০ নম্বর ঘরের দোতলায়। পরে কিরিটি ও কৃষ্ণা ছিল ওই দোতলাতেই ১৪ নম্বর ঘরে। পুরীতে পৌঁছেই পরের দিন বিকেলে কিরিটি গেল থানায়। সেখানে ঘনশ্যাম মহান্তির সঙ্গে আলাপ হলো। ঘনশ্যাম মহান্তি প্রায় ২ বছর আছেন ওই থানার ইনচার্জে। বয়স ৩২ থেকে ৩৫-এর মধ্যে হবে বলে মনে হয়। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, মাথায় সামান্য টাক, একজোড়া পুরু গোফ, একেবারে চেইন স্মোকার যাকে বলে। মহান্তি কিরিটির পরিচয় পেয়ে যথেষ্ট সমাদর করলেন। তারপর কিরিটি যখন তার পুরীতে
আসার উদ্দেশ্য ব্যক্ত করলো, তখন মহান্তি বললেন, হ্যাঁ, জলে ডুবে যাবার একটা কেস ঘটেছিল বছর 2 আগে। এক ভদ্রমহিলা বিকালের দিকে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ঢেউয়ের মধ্যে তলিয়ে যান। কিরিটি বললে, তার মৃতদেহে কোনো সন্ধান পাওয়া যায়নি? না, 4-5 দিন ধরে খোঁজ নেওয়া হয়েছিল, কিন্তু মৃতদেহটা শেষ পর্যন্ত ট্রেস করা যায়নি। ফাইলটা আছে কি আপনার কাছে? কিরিটি বলল, আছে, বসুন আপনি। ভিতরে ঘরে গিয়ে কিছুক্ষণ বাদে ফাইল নিয়ে এলেন মহান্তি। ভদ্রমহিলার বয়স ছিল 23। স্বামীর নাম শরদিন্দু বোস, বিজনেসম্যান। কলিকাতা থেকে পুরীতে এসেছিলেন বেড়াতে। দিন 5 বাদে ওই ঘটনা ঘটে। শরদিন্দুই থানায় ডায়েরি করে। হঠাৎ কিরিটির নজর পড়ল, থানায় ডায়েরি করা হয় ওই ঘটনার পরের দিন বিকালে, অর্থাৎ প্রায় 24 ঘন্টা পরে। দুর্ঘটনা ঘটেছে আগের দিন বেলা 4টের পর। পরের দিন বেলা 4টেই ডায়েরি করা হয়। পুলিশ থেকে, তারপর স্থানীয় জেলে ও নলিয়াদের দিয়ে অনেক অনুসন্ধান চালানো হয় মৃতদেহের, কিন্তু শেষ পর্যন্ত মৃতদেহ পাওয়া যায়নি। হয়তো মৃতদেহ ভাসতে ভাসতে অনেক দূরে চলে গিয়েছে, না হয় হাঙরের মৃতদেহ খেয়ে ফেলেছে। মিস্টার মহান্তি, কিরিটি বলল, তাহলে দুর্ঘটনার 24 ঘন্টা পরে ডায়েরি লেখানো হয়। ভদ্রলোক এত দেরি করে এলেন কেন, বলেছিলেন কিছু? না, তবে ওই দিনই সন্ধ্যায়, কিন্তু আমরা রিপোর্টটা পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি নিজেই সি বিচে যাই। শরদিন্দু বাবুর সঙ্গে হোটেলে দেখা করেননি? সংবাদ পেয়ে গিয়েছিলাম রাত 8টা নাগাদ, কিন্তু ভদ্রলোক ছিলেন না হোটেলে। তার পরের দিনেও সকালে হোটেলে যাই, কিন্তু তখনও দেখা হয়নি। হোটেলের মালিক মিসেস ভট্টাচার্য বললেন ঘরে তার তালা দেওয়া, রাত্রে ফিরেছেন কিনা তাও বলতে পারবো না। অগত্যা ফিরে এলাম থানায়। তারপর বিকেল 4টে নাগাদ ভদ্রলোক এলেন থানায় ডায়েরি করতে। বললেন তিনি নাকি সমুদ্রের ধারে ধারে সারাটা রাত খুঁজে বেরিয়েছেন তার স্ত্রীর দেহটা। কি করে তার স্ত্রী জলে ডুবলেন সে সম্পর্কে কিছু বলেননি তিনি। বলেছিলেন বিকেলে যখন তারা হোটেলে বসে গল্প করছিলেন, হঠাৎ তার স্ত্রীর সমুদ্র স্নানের ইচ্ছা হয়। ওই সময় কেউ সমুদ্রে স্নান করছিল? না, লোকজন বড় একটা সে সময় সমুদ্রের আশেপাশে ছিল না। তবে কিছু দূরে এক প্যান্ট ও শার্ট পরিহিত ভদ্রলোক, চোখে চশমা ও মাথায় সোলার টুপি, হাতে একটা ক্যামেরা নিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন। একবার নাকি তিনি দেখেছেন। তারপর স্ত্রী সাঁতার দিতে দিতে ঢেউয়ের মাথায় মাথায় খানিকটা এগিয়ে যান। ভদ্রলোক মানা করা সত্ত্বেও শোনেন না। হঠাৎ একটা ঢেউ এসে তাকে দূরে ভাসিয়ে নিয়ে যায়, আর তাকে দেখতে পাওয়া যায় না। উনি সাঁতার জানতেন না বলে চেঁচামেচি শুরু করে দেন। তারপর দূরে দুজন নুলিয়া ছিল, তারা ছুটে আসে, কিন্তু ভদ্রমহিলাকে আর খুঁজে পাওয়া যায় না। কিরিটি প্রশ্ন করলে, ওই সময় সেই ভদ্রলোক যিনি কিছু দূরে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিলেন, তিনি সাহায্য করতে এগিয়ে আসেননি? সেসব কথা ভদ্রলোক বলেননি। আচ্ছা মিস্টার মহান্তি, সমুদ্রে যারা মাছ ধরে তাদের কাউকে আপনি চেনেন? একজনকে জানি, সমুদ্রে সবসময় সে মাছ ধরত। এখন বয়স হয়েছে। এককালে ভালো সাঁতারুও ছিল, এবং তার কাঠের ভেলার মতো নৌকাটা নিয়ে সমুদ্রের মধ্যে অনেক দূরে চলে যেত মাছ ধরতে। আড়িয়া লোকটার নাম, যাতে তেলেঙ্গা। এখন অবশ্যই মাছ টাছ আর ধরে না। আপনি যে হোটেলে উঠেছেন তারই পাশের হোটেলে নুলিয়ার কাজ করে, যাত্রীদের স্নান করায় সমুদ্রে। আচ্ছা, আজ আমি উঠছি। কিরিটি বিদায় নিল থানা থেকে। হাঁটতে হাঁটতে সোজা চলে এলো কিরিটি সমুদ্রের ধারে। সমুদ্রের পশ্চিম দিকটায় লাল আবির ঢেলে সূর্য তখন অস্তে চলেছে। বহু বায়ুসেবী সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে। বড় বড় ঢেউগুলো বেলাভূমির উপরে এসে আছড়ে আছড়ে পড়ছে মুহুর্মুহু। একটানা সমুদ্র গর্জন বাতাসে ভেসে আসছে। কিরিটি সোজা মহান্তের নির্দিষ্ট হোটেলটাই গেল। লোকটার বিশেষ খোঁজ করতে হলো না, সহজেই দেখা মিলল। একটা কালো ঢ্যাঙা মতো প্রৌঢ় লোক, মাথার চুল সবই প্রায় পেকে গিয়েছে, শরীরের পেশিগুলো পাকানো দড়ির মতো, পরনে একটা লুঙ্গি। হোটেলের সামনে বারান্দায় সিঁড়ির উপর বসে থাকতে দেখে তারই দিকে এগিয়ে যায় কিরিটি। এই শোন। লোকটি উঠে এলো। এখানে এই হোটেলে আরিয়া বলে কেউ থাকে জানিস? সব
আমারই নাম তো আরিয়া আছে। তা তোর কি দরকার সাহেব আরিয়াকে? আছে দরকার, আয় না ওই সমুদ্রের ধারে গিয়ে বসি। আরিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো কিরিটির দিকে। কি চাই এই বাঙালি বাবু? আমার কাজের জন্য তোকে ভালো বকশিস দেব বলে কিরিটি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে আরিয়ার হাতে দিল। এই টাকাটা রাখ, কাজটা হয়ে গেলে আরো 50 টাকা দেব। আরিয়া খুশি হয়ে টাকাটা হাত বাড়িয়ে নিল। বলল, বল বাবু, কি করতে হবে আমাকে? আয় আমার সঙ্গে বলছি। দেখ আরিয়া, হাঁটতে হাঁটতে কিরিটি বলল, আমি আমার একজন জানাশোনা মেয়ের সন্ধান করছি। এখানে সে বেড়াতে এসেছিল প্রায় বছর 2 আগে। 2 বছর আগে? হ্যাঁ রে, হঠাৎ একদিন সমুদ্রে স্নান করতে নেমে জলে ডুবে যায়। আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলেই উঠেছিল মেয়েটি। কিন্তু মেয়েটি ভালো সাঁতার জানত, জলে ডুবে সে মরতেই পারে না। আমার ধারণা সে এখানেই কোথাও আছে, তাকে খুঁজে বের করতে হবে। সন্দেহ জাগে আরিয়ার মনে। সে বলল, মেয়েটা তোর কে হয় বাবু? মেয়েটা মেয়েটা আমার বোন। জেলেপাড়ায় আমি একবার খোঁজ করে দেখতে চাই। তোর তো জেলেপাড়ায় যাতায়াত আছে, অনেককে সেখানে চিনিসও। কাল সকালে তুই আমাকে জেলেপাড়ায় নিয়ে যেতে পারবি? কেন পারবো না বাবু, খুব পারবো। তাহলে কাল সকালে এখানে আসিস, তোর জন্য আমি অপেক্ষা করব। সকালে তো হবে না, হোটেলের বাবুদের আমি স্নান করাই তখন। তবে কখন আসবি বল, আমি এখানে এসে অপেক্ষা করব। দুপুরে। বেশ, তাই আসিস। আরিয়াকে বিদায় দিয়ে কিরিটি হোটেলে ফিরে এলো। নিচের তলায় অফিস ঘরে এসে সোজা ঢুকলো কিরিটি। হোটেলের মালিক মিসেস ভট্টাচার্য অফিস ঘরে বসে হিসাবপত্র দেখছিলেন, আর তার অ্যাসিস্ট্যান্ট দুর্গাবাবু তার পাশে দাঁড়িয়েছিল। দুর্গাবাবুর সঙ্গে আগেই আলাপ হয়েছিল কিরিটির। বয়স বছর 26-27 হবে। রোগা পাতলা চেহারা, গায়ের রং ফর্সা, পরনে ধুতি শার্ট। 2-4টি কথা বলেই কিরিটি বুঝেছিল ছেলেটি সরল ও বোকা টাইপের। যাত্রীদের ধরে নিয়ে এসে হোটেলে তোলাই তার প্রধান কাজ। মিসেস ভট্টাচার্যেরও বয়স হয়েছে, তা প্রায় 50-এর কাছাকাছি। বেশ গোলগাল হৃষ্টপুষ্ট চেহারা, চোখে মুখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। পরনের দামি তাঁতের শাড়ি, এক হাতে একটা মোটা সোনার বালা, অন্য হাতে একটা জেন্টস রিস্ট ওয়াচ। ঠোঁটের উপরে সরু গোফের মতো আছে, বাহু দুটিও লোমশ, চোখে সোনার চশমা। ভদ্রমহিলার সধবা, তার স্বামীও ওই হোটেলেই থাকেন, নিবারণ ভট্টাচার্য। দুর্গাবাবুর মুখেই শুনেছিল কিরিটি, নিবারণ ভট্টাচার্য কোনো কাজ করেন না, মিলিটারিতে কাজ করতেন, স্টোর ক্লার্ক ছিলেন। হাত সাফাইয়ের বদভ্যাস ছিল, অনেকদিন হলো চাকরি গিয়েছে সেই কারণে। এখন স্ত্রীর পোষ্য। মিসেস ভট্টাচার্য? কিরিটির ডাকে মুখ তুলে মিসেস ভট্টাচার্য বললেন, আসুন আসুন মিস্টার রায়। আপনি কি এখন একটু ফ্রি আছেন? আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বসুন না। দুর্গা, গণেশকে বল 2 কাপ চা এ ঘরে দিয়ে যাওয়ার জন্য। কিরিটি চেয়ার টেনে নিয়ে বসল। দুর্গা চায়ের কথা বলতে চলে গেল। বলুন মিস্টার রায়। আমি নিছক বেড়াতে কিন্তু এখানে আসিনি মিসেস ভট্টাচার্য। তবে কেন এসেছি সে কথাটা জানাজানি হয় আমি চাই না। মিসেস ভট্টাচার্য হাসলেন। তা কি আর আমি বুঝিনি? বুঝেছি না, কেউ জানবে না। বলুন এবারে। যদিও প্রায় 2 বছর আগেকার ঘটনা, তাহলে হয়তো আপনার মনে আছে এক ভদ্রলোক ও তার স্ত্রী এখানে বেড়াতে এসেছিলেন। এসে আপনার এই হোটেলের 20 নম্বর ঘরে উঠেছিলেন। ভদ্রলোকের স্ত্রীটি সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান। মিসেস ভট্টাচার্য বললেন, হ্যাঁ মনে আছে বই কি, ব্যাপারটা খুবই স্যাড। আমি সেই সম্পর্কেই সঠিক সংবাদ জোগাড় করতে এসেছি, অর্থাৎ সত্যিই তার মৃত্যু হয়েছিল কিনা। ভদ্রলোক সারাটা রাত সমুদ্রের ধারে ধারে সন্ধান করেছিলেন মৃতদেহের, কিন্তু খোঁজ পাননি। পরের দিন বিকেলে থানায় গিয়ে ডায়েরি করেন। পুলিশ এলো, অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না। ওই সময় মৃত গণেশ এসে 2 কাপ চা টেবিলের উপর নামিয়ে রেখে গেল। নিন মিস্টার রায়, চা খান। কিরিটি চায়ের কাপটা হাতে তুলে নিল।
আচ্ছা, ভদ্রমহিলার জলে ডুবে যাওয়ায় ভদ্রলোক নিশ্চয়ই খুব মুষড়ে পড়েছিলেন? কিরিটি প্রশ্ন করে। তা একটু বোধহয় পড়েছিলেন, তবে খুব বেশি না। কেন, ও কথা বলছেন কেন? পরের দিনের একটা ঘটনা বললেই হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন মিস্টার রায়। অবশ্যই ব্যাপারটা আমার চোখে পড়েনি, আমার স্বামীর কাছেই শোনা। কি বলুন তো? আমার স্বামীর অভ্যাস আছে রাত্রে কিছুক্ষণ একা একা সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো। কথাটা আপনাকে খুলেই বলি মিস্টার রায়, ওই সময় আমার স্বামী স্বাভাবিক অবস্থায় থাকে না। স্বাভাবিক অবস্থায় থাকেন না? না, সন্ধ্যা থেকেই ড্রিঙ্ক করে করে বোধহয় একসময় নেশার ঘরেই সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে বের হয়। তাই বলছিলাম, তার কথাটা কাউন্ট করা খুব একটা বোধহয় উচিত হবে না, মানে গুরুত্ব দেওয়া আর কি। তিনি কি কিছু দেখেছিলেন? হ্যাঁ, পরের দিন অনেক রাত্রে সমুদ্রের ধারে নাকি মিস্টার বোস জ্যোৎস্নার আলোয় একা একা বসে গান গাইছিলেন। গান গাইছিলেন মিস্টার বোস? তাহলেই বলুন মিস্টার রায়, কথাটা যদি সত্য হয়, তাহলে যে ভদ্রলোকের আগের দিন মাত্র স্ত্রীর জলে ডুবে মৃত্যু হয়েছে, তার পক্ষে ওইভাবে গান গাওয়াটা। তা তিনি যে ওই ভদ্রলোকই আপনার স্বামী বুঝলেন কি করে? আমার স্বামী গান শুনে এগিয়ে গিয়ে ডাকে, মিস্টার বোস। উনি আমার স্বামীর ডাকে নাকি সাড়াও দিয়েছিলেন। স্বামীর মুখে পরের দিন সব কথা শুনে আমার যেন কেমন একটু আশ্চর্য বোধ হয়েছিল মিস্টার রায়। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে আর কোনো কথা হয়েছিল মিস্টার বোসের সে রাত্রে? জানি না, বলতে পারবো না, কারণ আমি কোনো বিশেষ কৌতূহল প্রকাশ করিনি সেদিন স্বামীর কথায়। ভুলেও গিয়েছিলাম কথাটা। আজ আপনার কথা শুনে হঠাৎ কথাটা মনে পড়ল। আপনার স্বামীর সঙ্গে কি কথা বলতে পারি? কেন পারবেন না? সে তো এখন হোটেলেরই একতলায় তার ঘরে বসে বসে ড্রিঙ্ক করছে। চলুন না, যাবেন তো? চলুন। কিরিটি উঠে দাঁড়ালো। কিরিটিকে সঙ্গে নিয়ে হোটেলের একতলায় একেবারে কোণের দিকের একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন মিসেস ভট্টাচার্য। দরজাটা ভেজানো ছিল। কোনো সাড়া শব্দ না দিয়েই মিসেস ভট্টাচার্য ভেজানো দরজা ঠেলে কিরিটিকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিরিটির নজরে পড়ল ঘরের আলোয়। পরনে একটা মিলিটারির রং জ্বলে যাওয়া বটল গ্রিন প্যান্ট ও গায়ে একটা গেঞ্জি। বছর 60-62 একটা লোক চেয়ারে বসে গুনগুন করে একটা ইংরেজি গানের সুর ভাঙছে। চ্যাপ্টা লম্বা চেহারা, গাল দুটো ভাঙা, মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া বিশৃঙ্খল চুল। সামনের টেবিলে একটা অর্ধ সমাপ্ত দিশি মদের বোতল আর অর্ধেক ভর্তি একটা কাঁচের গ্লাস। শকুনের মতো নাক, চওড়া ঠোঁট, চোখ দুটো খুদে খুদে। ডার্লিং, লোকটা বললে, ইনি তোমার সঙ্গে আলাপ করতে চান। ও ইজ হি? কৌন হ্যায় এ আদমি? মিসেস ভট্টাচার্যের চোখে মুখে একটা বিরক্তির ভাব স্পষ্ট হয়ে ওঠে। বললেন, মিস্টার রায়, বিখ্যাত সত্যসন্ধানী কিরিটি রায়। কিরিটি রায় মানে দ্যাট ম্যান? ইয়েস ইয়েস, আই নো হিম। আপনি আমাকে চেনেন? কিরিটি প্রশ্ন করল। চিনি, মানে নাম শুনেছি। উনি তোমার সঙ্গে আলাপ করতে চান, মিসেস ভট্টাচার্য বললেন। বাট আই এম অ্যান অর্ডিনারি পার্সন। কি যে দেবরাত্র ওই বিষগুলো গেল, মিসেস ভট্টাচার্য বিরক্তি কণ্ঠে বললেন। বাস, দাস ফার অ্যান্ড নো ফার্দার। তুই যেতে পারো। রোষকষায়িত লোচনে স্বামীর দিকে তাকিয়ে মিসেস ভট্টাচার্য চলে গেলেন। বসুন স্যার, বসুন। বলতে বলতে একটা চেয়ার ঠেলে দিল নিবারণ ভট্টাচার্য। কিরিটি উপবেশন করল। চলবে স্যার? না ধন্যবাদ। কিন্তু স্যার, আমার মতো স্ত্রীর কৃপাপ্রার্থী একটা মাতালের সঙ্গে আপনি কেন আলাপ করতে চান বলুন তো? আপনার হোটেলে এলাম, অথচ আসল মালিকের সঙ্গে পরিচয় হবে না, তাই। নো নো স্যার, আসল মালিকা হার এক্সেলেন্সি শ্রীমতী
সুষমা ভট্টাচার্য। আমার কাজ অনেকদিনই ফুরিয়ে গিয়েছে। চাকদির যাবার পর টাকাটা এনে ওদের হাতে তুলে দিয়েছিলাম। And there ends the matter. তাহলে তো আপনার টাকাতেই এই হোটেল চালু হয়েছিল মিস্টার ভট্টাচার্য? না না, আমার সে টাকা নাকি অতি সামান্য, খুঁতকুড়ো। যাক সে কথা, আমাকে একটা করে বোতল দিলেই আমি সন্তুষ্ট। আর আমার প্রয়োজনই বা কি? এবারে বলুন মিস্টার রায়, আপনি হঠাৎ আমার সঙ্গে আলাপ করতে এলেন কেন? কিরিটি তখন মানুষের মৃত্যুর ব্যাপারটা বর্ণনা করে বললে, এই সম্পর্কেই আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, মনে আছে, আজও আমার সেই ভদ্রলোকের কথা, কিন্তু সে তো অনেকদিন হয়ে গিয়েছে। হ্যাঁ, তা তো একটু হয়েছে, তবু বেটার লেট দ্যান নেভার। তাহলে দেখছি আপনার মনেও ব্যাপারটা সন্দেহের উদ্রেক করেছে। দেখুন মিস্টার রায়, সেদিন মিসেস বোসের ওইভাবে জলে ডুবে মৃত্যুটা আমার কাছে কেমন যেন একটু গোলমেলেই মনে হয়েছিল। কেন গোলমেলে মনে হয়েছিল কেন আপনার? কারণ মেয়েটি যেরকম সাঁতার জানতো বলে শুনেছিলাম, তাতে তার ওইভাবে ডুবে যাওয়াটা কেমন যেন একটু অস্বাভাবিক। আরো কথা আছে এর মধ্যে মিস্টার রায়। আমার অভ্যাস আছে, অনেক রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ে একা একা সি বিচে গিয়ে হেঁটে বেড়ানো। ফলে হোটেলের সবাই যখন ঘুমিয়ে পড়ে আমি ঘুমাই না। 2-3 রাত রাত তখন 1টা কি 1:30 হবে। ওদের ঘর থেকে চেঁচামেচি শব্দ শুনেছিলাম আমি। তাই নাকি? হ্যাঁ, একদিন তাই কৌতূহলের দোতলায় ওদের ঘরের দরজায় গিয়ে কান পাতি। কতগুলো কথা সে রাত্রে আমার কানে এসেছিল। শুনলাম মেয়েটি বলছে, তোমার ধারণা ভুল, কারো প্রতি আমি আকৃষ্ট নই। ভদ্রলোক বললে, ইটস আ ড্যাম লাই, মিথ্যা, তোকে আমি বিশ্বাস করি না। কলকাতায় আমি ঘুমোলে প্রতি রাত্রে তুই সুকুমারের ঘরে যেতিস। তুই যেমন জঘন্য তেমনি নিচ্ছ। তোকে আমি খুন করব, খুন করে ফাঁসি যাব। সে কি আর আমি জানি না? তাই শেষ পর্যন্ত আমার তাই বলাতে আছে। তারপরেই ভদ্রলোকের সে কি হাউমাউ করে কান্না শেষ। কান্না? কিরিটির প্রশ্ন। হ্যাঁ। তারপর ভদ্রলোক বললে, তোকে ছাড়া আমি বাঁচবো না মানসী, তুই কি চাস বল, সুকুমারকে তুই ছেড়ে দে। মেয়েটি বললে, সুকুমারকে ও বাড়ি থেকে চলে যেতে বললেই তো পারো। না, সে হবে না। ও চলে গেলে অন্যত্র প্রেম চালাবার খুব সুবিধা হবে না? তোদের দুজনকেই আমার চোখের সামনে থাকতে হবে। ভট্টাচার্য একটু থেমে বলতে থাকলেন, কেমন একটা নেশা ধরে গেল আমার। তারপর আরো 2 রাত বন্ধ দরজায় কান পেতে ওদের কথা শুনেছি। গ্লাসটা নিঃশেষ হয়ে গিয়েছিল। নিবারণ ভট্টাচার্য আবার বোতল থেকে গ্লাসে ঢালতে গিয়ে দেখলেন বোতলটা প্রায় শেষ হয়ে এসেছে। বললেন, যা, এর মধ্যেই ফুরিয়ে গেল। কিরিটি বললে, আমার কাছে আছে, তবে বিলেতি। বিলেতি? আহ, কতদিন খাই না। কোথায় আছে স্যার? আপনি বসুন, আমি আনছি। কিরিটি তার ঘরে গিয়ে একটা ভ্যাট 69-এর বোতল নিয়ে এলো। বোতলটা হাতে করে নিবারণ ভট্টাচার্য বললেন, স্যার দেখছি একজন রসিক ব্যক্তি, এসবও চলে। কিরিটি মৃদু হাসল। বোতল থেকে খানিকটা গ্লাসে ঢেলে একটা দীর্ঘ চুমুক দিয়ে ভট্টাচার্য বললেন, আহ, একটা যুগ পর। তারপরে একটু থেমে বললে, কি জানেন মিস্টার রায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সে দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
এই নিজেকে দিয়েই তো বুঝতে পারি একান্ত অনাবশ্যক আজ আমি সুষমার জীবনে। আমি এতটুকু বিস্ময় বোধ করবো না যদি একদিনও আমাকে বিষ প্রয়োগে হত্যা করে। না না, এ কি বলছেন? কিউটি বললে। আমার কি মনে হয় জানেন মিস্টার রায়, ওইভাবে মিসেস বসুর মৃত্যু হওয়ায় মিস্টার বসু মনে মনে খুশি হয়েছিলেন। অথবা পরের দিনই সমুদ্রের ধারে বসে কেউ গান গাইতে পারে। আমি আমি কাল রাত্রে তাই বলছিলাম ওকে। কাকে বলছিলেন? কেন, মিস্টার বসুকে, সেই মেয়েটির স্বামীকে। সেই মেয়েটির স্বামীকে? গতকাল? হ্যাঁ, তিনি তো এখন এই হোটেলেই আছেন। আমার স্ত্রী তাকে চিনতে না পারলেও আমি কিন্তু তাকে দেখা মাত্রই চিনতে পেরেছি। আর কি আশ্চর্য জানেন, তিনি আগের বারের মতো সেই 20 নম্বর ঘরেই এবারে উঠেছেন। আপনি কোন ঘরে আছেন মিস্টার রায়? 14 নম্বর ঘরে। তাহলে তো মিসেসের দুখানা ঘরের পরেই। কিরকম? 15, 16, 17 নম্বরের কোনো ঘর নেই। আগে অবশ্যই আলাদা আলাদা 3টে ঘর ছিল। এখন ওই 3টে কামরার পার্টিশন তুলে দিয়ে 2টো ঘর করে মিসেস থাকেন। আর আপনি এইখানে থাকেন? হ্যাঁ, প্রত্যেক রাত্রে যে ওর তরুণ বন্ধুরা ওকে সঙ্গদান করতে আসে। সব জানি স্যার, সব জানি। সবাই জানে আমাকে মধু মাতাল, কিন্তু সব বুঝি, সব টের পাই আমি। জানেন, সেবারে যখন উনি এসেছিলেন, ওর স্ত্রীর মৃত্যুর পরও 2টো দিন এখানে এই হোটেলে ছিলেন উনি। সে সময় ওকেও এক রাত্রে মিসেসের ঘরে যেতে দেখেছি। সে কি? কিটি যেন বিস্ময় হতবাক। জানেন, এককালে এই হোটেলে অনেকেই এসে উঠত। কেন জানেন? ওই সুষমার জন্য। আজই না হয় মুটিয়ে গিয়েছে সুষমা, বয়স হয়েছে, কিন্তু 10 বছর খুব সেক্সি ছিল দেখতে। এবং আমার টাকার সাহায্য গোড়ার দিকে নিলেও সুষমা তার সেক্সকেই আসল মূলধন করেছিল। এবং ক্রমশ আজ যা দেখছেন এই হোটেল সেই রূপটি পরিগ্রহ করেছে, ফলাও ব্যবসা হয়ে উঠেছে। কিরিটি বুঝতে পারছিল যে নেশার ঝোঁকে আজ এই মুহূর্তে মনের মধ্যে এতদিনকার চাপা দুঃখটা প্রকাশ করে চলেছেন নিবারণ ভট্টাচার্য। কিরিটি তাই কোনো রকম বাধা দেয় না, নিঃশব্দে শুনে চলে। নিবারণ ভট্টাচার্যের গলাটা যেন ধরা ধরা, মনে হয় লোকটা যেন কাঁদছেন। আমার কি দুঃখ জানেন মিস্টার রায়, একদিন ছিল যেটা তার প্রয়োজনের মূলধন, এখন প্রয়োজন মিটে যাবার পর হয়েছে একটা অভ্যাস। জানেন মিস্টার রায়, আমি নিঃসঙ্গ, একাকী সত্যি, কিন্তু সুষমা আমার চাইতেও নিঃসঙ্গ, একাকী। অনেক টাকা হাজর, কিন্তু মনের তৃপ্তিও নেই। কথায় কথায় কখন যেন রাত শেষ হয়ে এসেছিল। কিরিটি উঠে দাঁড়ালো এবং ঘর থেকে বের হয়ে এলো। নিবারণ ভট্টাচার্য তখন বোতলটা অর্ধেক করে এনেছেন। দোতলায় উঠে থমকে দাঁড়ালো কিরিটি। মিসেস ভট্টাচার্যের ঘর থেকে একজন বের হয়ে এলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।